ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়। স্কুল সার্ভিস কমিশনের জন্য কিন্তু এই এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত বিপর্যয় সম্পর্কিত যে সমস্ত ক্লাসগুলো করাচ্ছি সেই সমস্ত ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথমে কিন্তু ডেসক্রাইবভাবে করাবো এবং তারপরে কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন করাবো। এর আগে আমি কিন্তু ভোপাল গ্যাস দুর্ঘটনা, চার্নোবিল দুর্ঘটনা সমস্ত কিন্তু করিয়েছি। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবে। আর আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর আমার চ্যানেলে যে নতুন এসে থাকো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি আজকের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়। দেখো, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় ছিল একটি ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা যা 11 মার্চ 2011 সালে জাপানের ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সংঘটিত হয়েছিল। এটি ছিল চার্নোবিলের পর ইতিহাসের সবথেকে মারাত্মক এবং পারমাণবিক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। তাহলে দেখো কত সালে হয়েছিল? 11 মার্চ 2011 সালে হয়েছিল। ডেটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কোথায় হয়েছিল? জাপানের ফুকুশিমা, অর্থাৎ ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় কোন দেশের? সেটা হচ্ছে জাপানের কত? দাইচি পারমাণবিক কেন্দ্র। দেখো, দুর্ঘটনার কারণ ভূমিকম্প ও সুনামি। দুর্ঘটনার কারণ ছিল ভূমিকম্প ও সুনামি। 11 মার্চ 2011 সালে জাপানের 9 মাত্রার প্রবল ভূমিকম্প হয়, যার ফলে সৃষ্ট সুনামি 15 মিটার উচ্চতায় ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে। অর্থাৎ ভূমিকম্পের ফলে কিন্তু এখানে বিশাল একটা দুর্ঘটনা বা বিপর্যয় ঘটেছিল। দেখো, বিদ্যুৎ বিভ্রাট মানে হচ্ছে ভূমিকম্পের পরে কেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সুনামি জেনারেটরগুলো ধ্বংস করে দেয়। সুনামিতে জেনারেটরগুলো যেগুলো চলছিল সেগুলো কিন্তু ধ্বংস করে দেয়। ফলে রিঅ্যাক্টরগুলো ঠান্ডা করার জন্য প্রয়োজনীয় কুলিং সিস্টেম বন্ধ হয়ে যায়। তোমরা জানো যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কুলিং সিস্টেম থাকে, সেটা কিন্তু চালানোর জন্য কি লাগে? সেটা হচ্ছে লাগে জেনারেটর। সেই জেনারেটরগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, ফলে কিন্তু বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। তার ফলে কিন্তু এই দুর্ঘটনাটা আরও বিশাল আকার ধারণ করে। তারপর দেখো, রিঅ্যাক্টরের তাপমাত্রা বৃদ্ধি। কুলিং না থাকায়, অর্থাৎ জেনারেটর বন্ধ হয়ে গেছে, কুলিং না থাকার জন্য রিঅ্যাক্টরের তাপমাত্রা বাড়তে থাকে এবং 3টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর পারমাণবিক গলন ঘটে। এবার হচ্ছে ক্ষয়ক্ষতি। দেখো, তেজস্ক্রিয় বিকিরণ বিস্তার লাভ করে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় বিকিরণ বিস্তার লাভ করে, যা পরিবেশ এবং জনস্বাস্থ্যের উপর বিশাল গুরুতর প্রভাব ফেলে। প্রায় 1,60,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তাহলে কত মানুষকে? 1,60,000। জল, মাটি, খাবারের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে মৎস্য এবং কৃষি শিল্প ক্ষতিগ্রস্ত হয়। তারপরে দেখো, ক্ষতিগ্রস্ত রিঅ্যাক্টর সমূহ। কতগুলি রিঅ্যাক্টরে ক্ষতিগ্রস্ত হয়েছিল? ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্রে মোট 6টি রিঅ্যাক্টর ছিল। কটি ছিল? 6টি। এর মধ্যে রিঅ্যাক্টরে 1, 2, 3তে সম্পূর্ণ গলন ঘটে, অর্থাৎ সম্পূর্ণরূপে কিন্তু রিঅ্যাক্টর ছড়িয়ে পড়ে হচ্ছে 1, 2, 3 মানে 3টেতে। প্রতিকার ও ব্যবস্থা। দেখো, টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি মানে টিপিসিও এই কেন্দ্রটি পরিচালনা করত। তারা বিকিরণ নিয়ন্ত্রণে কাজ কিন্তু শুরু করে দেয়। আন্তর্জাতিকভাবে IAEA আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং অন্যান্য দেশ কিন্তু সাহায্য করে। সরকার ও টিপিসিও দীর্ঘমেয়াদে বিকিরণ পরিষ্কারে কিন্তু কাজ শুরু করে যাচ্ছে, এখনও কিন্তু শুরু করে যাচ্ছে, যেটার কাজ কিন্তু এখনও চলছে। পারমাণবিক বিপর্যয়ের মাত্রা। দুর্ঘটনাটি ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ইভেন্ট স্কেল INES অনুযায়ী লেভেল 7 হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যার সর্বোচ্চ মাত্রা চার্নোবিলের মতো, অর্থাৎ চার্নোবিলের মতোই কিন্তু ছিল এটা ভয়াবহ। এবার এক নজরে দেখে নিই যে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিপর্যয় কোথায় হয়েছিল। স্থান হচ্ছে ওকুমা ও হচ্ছে ফুকুতা, হচ্ছে ফুকুশিমা জাপান, ঠিক আছে? ওকুমা আর হচ্ছে ফুতাবা, ঠিক আছে? এটা কত তারিখ হয়েছিল? 11 মার্চ 2011 সালে। কারণ কী ছিল? ভূমিকম্প, সুনামি, এটাই ছিল মেন কারণ। ক্ষতিগ্রস্ত হয়েছিল রিঅ্যাক্টর, গলন হয়েছিল, বিকিরণ ছড়িয়ে পড়েছিল এবং বাসিন্দাদের স্থানান্তর করা হয়েছিল। পরিণতি দীর্ঘমেয়াদী এবং পরিবেশ ও হচ্ছে স্বাস্থ্য কিন্তু ঝুঁকিপূর্ণ ছিল। এবার দেখো, দেখে নেব আমরা হচ্ছে MCQ কোশ্চেন। দেখো, ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা কবে ঘটেছিল? অবশ্যই 2011 সালে, এটা আগেও বললাম। দেখো, ফুকুশিমা কোথায় অবস্থিত? চীন, দক্ষিণ কোরিয়া, ভারত না জাপান? অবশ্যই কিন্তু জাপানে অবস্থিত।
দেখো ফুকুশিমা দুর্ঘটনার মূল কারণ কী ছিল? আগুন, বোমা বিস্ফোরণ, ভূমিকম্প, সুনামি না মানবিক ভুল? তাহলে এটা ছিল ভূমিকম্প ও সুনামি। দেখো ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কে পরিচালনা করতো, কোন কোম্পানি পরিচালনা করতো? ঠিক আছে, এটা হচ্ছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। এটা পুরো নাম হচ্ছে টিপিসিও, এর পুরো নাম হচ্ছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। এটাই কিন্তু এর কেন্দ্রটি পরিচালনা করতো। ফুকুশিমা দুর্ঘটনায় কটি রিঅ্যাক্টরের গলন ঘটে? 1, 2, 3, 6। তাহলে কটি? 3টিতে কিন্তু গলন ঘটেছিল। ফুকুশিমা রিঅ্যাক্টরে কয়টি ইউনিট ছিল? 6টি ইউনিট ছিল। গলনের সময় কোন ধরনের বিকিরণ ছড়িয়ে পড়ে? গামা রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মি, ইনফ্রারেড রশ্মি না এক্স রে রশ্মি? তাহলে হচ্ছে গামা রশ্মি কিন্তু ছড়িয়ে পড়েছিল। তারপরে দেখো ফুকুশিমা বিপর্যয় কত মাত্রা পারমাণবিক দুর্ঘটনা ছিল INES স্কেল অনুযায়ী? লেভেল 5, লেভেল 6, লেভেল 7 না 4? তাহলে এটি কিন্তু লেভেল 7 ছিল। চার্নোবিল দুর্ঘটনার পর এটিকে কত বড় পারমাণবিক বিপর্যয় বলা হয়? সবচেয়ে ছোট, দ্বিতীয় সবচেয়ে ভয়াবহ, চতুর্থ না পঞ্চম? তাহলে দ্বিতীয় সবচেয়ে ভয়াবহ। প্রথমটা কিন্তু আগে বলে দিয়েছি, তোমরা কমেন্ট করো যে প্রথম ভয়াবহ বিপর্যয় কোনটি ছিল পৃথিবীর। ফুকুশিমা দুর্ঘটনায় কতজন মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল? ঠিক আছে, 1 লাখ হচ্ছে 60,000, 1.6 লাখ। ফুকুশিমা রিঅ্যাক্টর কোন ধরনের ছিল? ঠিক আছে, এটি ছিল বয়েলিং ওয়াটার রিঅ্যাক্টর, কুলিং করার জন্য, BWR। তারপরে দেখো কোন সুনামি ফুকুশিমা দুর্ঘটনার জন্য যায়? কোন সুনামি? সেটা হচ্ছে গ্রেট ইস্ট জাপান সুনামি। ভূমিকম্পের মাত্রা কত ছিল? অর্থাৎ যে ভূমিকম্প আর সুনামির জন্য যে এখানে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয় হয়েছিল তার মাত্রাটা কত ছিল? 9। ফুকুশিমা দুর্ঘটনার কোন সমস্যাটি প্রধান হয়ে দেখা দিয়েছিল? সেটা হচ্ছে কুলিং সিস্টেম ব্যর্থ হয়ে গেছিল। দুর্ঘটনার পর জলে কোন উপাদান বেশি তেজস্ক্রিয় হয়ে পড়ে? সেটা হচ্ছে আয়োডিন 131। এটা কিন্তু মাথায় রাখবে। টিপিসিও কোন দেশের কোম্পানি? এটা হচ্ছে জাপানেরই কোম্পানি ছিল। ফুকুশিমা দুর্ঘটনার সময় কত মিটার উচ্চতার সুনামি হয়েছিল? 15 মিটার উচ্চতার কিন্তু সুনামি হয়েছিল। এই বিপর্যয়ের ফলে কি ক্ষতি হয়? ফসল ধ্বংস, পরিবেশ দূষণ, জনস্বাস্থ্যের ক্ষতি না সবগুলোই কিন্তু হয়েছিল। বিকিরণের ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত খাত কোনটি? শিল্প, কৃষি, জলজ প্রাণী? যে কৃষি ও জলজ প্রাণী, তাহলে কৃষি ও জলজ প্রাণী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফুকুশিমা বিপর্যয় সংক্রান্ত আন্তর্জাতিক সহায়তা কোন সংস্থা দেয়? IAEA এটা এই সংস্থা কিন্তু করেছিল, অপশন নম্বর সি। এই দুর্ঘটনা কোন ধরনের গলন ছিল? গলন হচ্ছে পারমাণবিক গলন ছিল এটি। তারপরে দেখো ফুকুশিমা রিঅ্যাক্টরগুলো কোন উৎস থেকে বিদ্যুৎ তৈরি করত? পারমাণবিক শক্তি। ফুকুশিমা হচ্ছে পারমাণবিক শক্তি কেন্দ্র। তারপর দেখো যে ফুকুশিমা দুর্ঘটনার পর কোন ধরনের জেনারেটর নষ্ট হয়ে যায়? ডিজেল জেনারেটর যেটা ছিল সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরে দেখো বিপর্যয়ের পরে সবথেকে বেশি যে ক্ষতিগ্রস্ত রিঅ্যাক্টর কোনটি? সেটা হচ্ছে 1 নম্বরেরটা কিন্তু সবচেয়ে বেশি হয়েছিল। তারপরে দেখো ফুকুশিমা কেন্দ্রটি কোন শহরের নিকটে অবস্থিত? ফুকুশিমা কেন্দ্রটি সেটা হচ্ছে ফুকুশিমা শহরের কিন্তু কাছে অবস্থিত। ফুকুশিমা দুর্ঘটনার পর কত বছর ধরে এটি পরিষ্কার অভিযান চলে? দীর্ঘমেয়াদী, অর্থাৎ এখনও কিন্তু চলছে। ফুকুশিমার কোন রিঅ্যাক্টরে কিন্তু বিস্ফোরণ ঘটে? 1 ও 3-এ কিন্তু বিস্ফোরণ ঘটেছিল। ঠিক আছে, এই বিপর্যয়ের ফলে কত মানুষ প্রাণ হারিয়েছিল তাৎক্ষণিক? ঠিক আছে, তাৎক্ষণিক কিন্তু প্রাণ হারিয়েছিল, একজনও কিন্তু প্রাণ হারায়নি, এটা কিন্তু মাথায় রাখবে। বিকিরণের ফলে কিসের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে? শিশুদের বিকাশে কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। ফুকুশিমা দুর্ঘটনার পর কি স্থায়ী সমস্যা সৃষ্টি হয়? ঠিক আছে, রেডিয়েশন দূষণ কিন্তু সৃষ্টি হয়। তারপর তো IAEA এর পূর্ণরূপ কি? IAEA এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ঠিক আছে, তাহলে অপশন নম্বর বি সঠিক উত্তর। তাহলে এই ছিল তোমাদের ফুকুশিমা পারমাণবিক বিস্ফোরণের প্রথমে ডিটেলস এবং হচ্ছে MCQ ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমাদের কোন ধরনের প্রশ্নর উত্তর এবং ভিডিও দরকার আমাকে অবশ্যই কমেন্ট করো। আর ভালো করে প্রিপারেশন নাও, WBSSCর খুব নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।